চলছে টান টান স্নায়ুর লড়াই। সেই কাল থেকে স্বাস্থ্য ভবনের বাইরে বসে রয়েছেন আন্দোলনকারীরা। শুধু জুনিয়র ডাক্তাররা রয়েছেন এমনটাই নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ, এই শহরের নাগরিকরা, তারাও কিন্তু যোগ দিয়েছেন। দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে। আগে ছিল শিরদাঁড়া, লালবাজারে যা পৌঁছেছিল একেবারে প্রতীক হিসেবে, আর এবার প্রতীকী মগজ, প্রতীকী চোখ নিয়ে বসে পড়েছেন চিকিৎসকরা। তারা বলছেন যে ডাক তারা পেয়েছেন নবান্ন থেকে আলোচনার, সেই ডাক অত্যন্ত অপমানজনক, আর তাই তাতে সাড়া দেননি তারা। সদর্থক বার্তা চাইছেন সরকারের কাছ থেকে। কি হবে অবশ্যই আলোচনা করবো। যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, সুব্রত দত্ত এবং প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। তবে শুরুতেই আপনাদের স্বাস্থ্য ভবনের বাইরের ছবিটা দেখাবো। রাতভর যারা বাইরে বসে রইলেন সেই আন্দোলনকারীরা, একেবারে হাতে প্রতীকী মগজাস্ত্র, হাতে রয়েছে প্রতীকী চোখ। চোখ খুলুক, বোধোদয় হোক স্বাস্থ্য ভবনের, এমনটাই দাবি করছেন তারা। সুরে তালে গানে একেবারে সেই লালবাজার অভিযানের মতোই কিন্তু এক কাট্টা অনড় মনোভাব দেখা যাচ্ছে এবারও আন্দোলনকারীদের। সরাসরি আপনাদের নিয়ে যাবো শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এনার্জি একেবারে ফুল অন বলা যায়, এবং যেখানে একেবারে আন্দোলনকারীদের যে অনড় মনোভাব আমরা লালবাজার অভিযানের দিন দেখেছিলাম, সেই ছবিটারই কোথাও যেন রিপিটেশন হচ্ছে এই স্বাস্থ্য ভবনের বাইরে। কি বলছেন তারা, এবার কি হবে? একদমই কুসুমিতা, শুরুতেই তোমায় বলে দিই যে আমরা যা দেখতে পাচ্ছি, রাতভর তারা এভাবেই দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনে কালকে তারা এসেছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে এখানে কিন্তু যে রাস্তাটা, সল্টলেকের এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত দখল নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সেখান থেকে তারা স্লোগান শাউটিং করছে। আমি একবার শোনানোর চেষ্টা করবো সেই স্লোগান। যে কথা বলছিলাম যে গানে গানে স্লোগানে তাদের এই প্রতিবাদ চলছে, এবং সেই প্রতিবাদে এখনো কিন্তু তারা অবস্থানে বসে রয়েছেন। আমি চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলার, এবং শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, বিশিষ্ট চিকিৎসকরা তারাও উপস্থিত রয়েছেন। এই যে জুনিয়র চিকিৎসকরা এভাবে বসে রয়েছেন, আপনারাও সঙ্গে রয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে কোনো বার্তা এলো? যতদূর শুনেছি, এবং কালকে সন্ধ্যাবেলাও আমরা এখানে ছিলাম, একটা অদ্ভুতভাবে একটা ক্রিপ্টিক মেসেজ প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ছাত্ররা পরিষ্কারভাবে, জুনিয়র ডাক্তাররা পরিষ্কারভাবে, এবং আমরা প্রত্যেকে পরিষ্কারভাবে জানিয়েছি যে এটা আন্দোলনের যে মূল স্পিরিট, তার সঙ্গে অসম্মানজনক। আমার মনে হয় এখনও কোথাও যেন একটা আন্দোলনের প্রতি অশ্রদ্ধা, এই যে পৈশাচিক ঘটনা, সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে। তাদের মধ্যে বোধহয় এই ভুল ধারণা, এবং সেটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, তাদের স্বস্তির জন্য ভয়ঙ্কর হতে পারে, যে তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটা আরও 10টা ঘটনার মতন মিলিয়ে যেতে পারে। কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, সাথে সাধারণ মানুষ রাজ্যের যেভাবে রুখে দাঁড়িয়েছেন, ক্ষোভ, দুঃখ যেখানে প্রতিরোধে পরিণত হয়েছে, প্রশাসনের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে, বিচার ব্যবস্থার নির্দেশকে অগ্রাহ্য করে আজকে যেখানে চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছেন, তাতে আজকে অবশ্যই নিজেদের জেগে ওঠার সময় এসছে, এবং আশা করা যায় যে প্রশাসনও নড়ে চড়ে বসবে। আপনারা বসে রয়েছেন রাতভর, আপনারা এইভাবে আন্দোলন চলছে, আপনারা বসে রয়েছেন, আলোচনা কিভাবে সম্ভব? না, আলোচনা তো আগে যারা প্রশাসন চালান তাদেরই এগিয়ে এসে করতে হবে, এবং ওটা বাঁ হাতে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, তোমরা এসো আমার সঙ্গে বসো, গোছের ডাক ছেড়ে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে, এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি, আমরা ভুলের পাহাড়ে চেপেছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করতে চাই, তোমাদের ভাবনাগুলো বলো, তখন এটা ঘটতে পারে। ভুল স্বীকার করতে হবে বলছেন চিকিৎসকরা, এবং যে ছবি আরও একবার আমি যাওয়ার চেষ্টা করব যারা চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে, কথা বলতে। আপনারা রাতভর আন্দোলনে এখানে রয়েছেন, বৃষ্টির
পড়ছিল একটা বড় সময়, বৃষ্টিতে ভিজে আপনারা বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, আলোচনা কোন পথে? আদৌ আলোচনা সম্ভব হয় না? দেখুন, যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টের রায়তে পর্যন্ত একটা দিশা পাচ্ছি না, তাহলে এখন তো আলোচনা নয়, এখন তো আন্দোলনের সময় না, গলা তুলতে হবে। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন একটা দিশা দেখাতে পারে না, তখন মানুষকে পথে নামতেই হবে। সে বৃষ্টি হোক, ভোর হোক, দিন হোক, রাত হোক, মানুষকে পথে নেমে গলা তুলতেই হবে। আজ এটা একজনের বাড়িতে হয়েছে, কাল এটা আমার আপনার বাড়িতে হবে। সেটা হওয়ার আগে গলা তুলতে হবে, বন্ধ করতে হবে এই অনাচার দুর্নীতিকে, বন্ধ করতে হবে। সেটাই একমাত্র দাবি আমার। তার জন্যই এখানে আমরা গতকাল থেকে বসে আছি। যতক্ষণ না বিচার পাবো, আমার বিশ্বাস ডক্টরস ফোরাম ডিসাইড করবেন যেটা, যে আমরা বসে থাকবো। আন্দোলনের পরবর্তী কোনো ধাপ ভাবছেন আপনারা? আন্দোলনের দেখুন, এতে পরবর্তী ধাপের কিছু নেই। আমরা এখানে রাজপথটা ছাড়বো না যতদিন না বিচার পাবো, সে উৎসব আসুক আর যাই আসুক। কেননা আমাদের একটা গভীর লস হয়েছে, তো এই লসটা আমরা প্রত্যেকটা বাড়িতে অনুভব করতে চাই না। আজকে 140 কোটি দেশে এটা খুব লাঞ্ছনীয় যে প্রত্যেকটা মহিলা কোনো না কোনো সময় নির্যাতিত হয়েছে। আমরা চাই না যে এই ফিউচারটা কন্টিনিউ করুক, আমরা চাই না আমাদের ফিউচার জেনারেশন এই জিনিস। অর্থাৎ শিবাশিস, একটা জিনিস পরিষ্কার, রাজপথের এই আন্দোলন কিন্তু ছাড়ছেন না জুনিয়র ডাক্তাররা, এবং যেখানে তারা তাদের সিনিয়রদের পাশে পেয়েছেন, যেখানে এই শহরের সাধারণ মানুষকে তারা পাশে পেয়েছেন। শিবাশিস, তোমার কাছে আমরা বারবার ফিরে আসবো, কারণ সময় গড়াচ্ছে, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, আন্দোলনকারীরা কিন্তু পথেই রয়েছেন। তবে আর নির্যাতিতার যে মা বাবা, একেবারে শুরুর দিন থেকে যারা আশায় বুক বাঁধছেন এই আন্দোলনকারীদের দেখে, এই শহরবাসীর সমর্থন পেয়ে গতকাল মাঝরাতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন তারাও। কি বললেন শুনুন একবার। তোমরা পাশে আছে বলেই আমরা এখনো মনের জোর পাচ্ছি, তোমরা পাশে আছে বলে আজকে এগুলো বলার সাহস পাচ্ছি। প্রশাসনের কাছে একটা কথাই বলবো, আশা করছি তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে এবং আমার মেয়ের বিচার দিয়ে বিচারের ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান করবে। এগুলো তো কেউই কারোরই অভিপ্রেত নয়। আজকে তোমরা যে নিজের কাজ ছেড়ে রাস্তায় বসে আছো, নিশ্চয় তোমাদের মনেও কষ্ট আছে। আমি জানি যারা ডাক্তার হয় তাদের ভগবানের প্রতিরূপ বলা হয়, কেন না তারা মরণাপন্ন অসুস্থ মানুষকে সারিয়ে তোলে। তোমরাও বাধ্য হয়েছো আজকে এই আন্দোলন করতে। সবার শুভবুদ্ধি উদয় হোক এবং এই সমস্যার সুষ্ঠু সমাধান হোক এবং আমার মেয়ে সুবিচার পাক। তোমাদের যে প্রথম দাবি জাস্টিস, সেটা যেন অবশ্যই পায় এবং তোমরা যদি এইভাবে সহযোগিতা করো, আমিও আশা করছি বিচার আমরা পাবোই। আজকে একজন মা হিসাবে আমার সব থেকে বড় কষ্ট, আমার এই ছেলে মেয়েরা আজ রাস্তায়। কেন রাস্তায় সেটাই আমি সত্যিই জবাব খুঁজে পাচ্ছি না, তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি তোমাদের কাছে। আজ এই যে এত লোক, এত মানে আমার ফ্যামিলির এত লোক, সবাই আজকে আমার কেউ ছেলে মেয়ে, কেউ ভাই বোন, সবাই আজকে যেখানে তোমরা পড়াশোনা করেছো, রোগী পরিষেবা দেবে নিজেরা, সেখানে আজকে দেখলাম আমরা আসার সময় তোমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছ। এটা আমার খুবই খারাপ লেগেছে যে প্রশাসন কোথায় চলে গেছে, তোমাদের কোথায় এনে নামিয়েছে। আজকে আমরা ডাক্তারকে নিজেরা যেহেতু ভগবান মনে করি, সেই ভগবান আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। প্রশাসন তোমাদের বাধ্য করেছে রাস্তায় দাঁড়াতে। এর থেকে সমাজ আর লজ্জার কিছু নেই। আমি মনে করি যে প্রশাসন যে ডাক্তারদের সুরক্ষা দিতে পারে না, তাদের আবার কাজে ফেরার জন্য শাস্তিও দাবি করছে। এটা কি বলবো, এটা খুবই লজ্জার। আর তোমরা যে ছোট ছোট আমার সন্তান সম, তাদের চাইবো প্রশাসন, তাদের কি তোমাদের ভয় পাচ্ছে? তারা কেন তোমাদের বারবার ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে? এটাই আমার প্রশাসনের কাছে মানে আমার তরফ থেকে জিজ্ঞাসা করার আছে যে এদের কি আপনারা ভয় পাচ্ছেন? স্বাস্থ্য প্রশাসনের ঘুঘুর পাচা অবশ্যই ভাঙা দরকার। তাদের কি কোনো দায় নেই তাদের এদের সঙ্গে কথা বলার? তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে? এটা আমি মনে করি না। আমি চাই ব্যারিকেড তুলুন, এদের সঙ্গে কথা বলুন এবং এদের কষ্ট লাঘব করুন।
আমি আলোচনায় আসবো দেবনাথ বাবুর কাছে, প্রথমেই আসবো দেবনাথ বাবু। একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, আন্দোলন কিন্তু কেন্দ্রীভূত নেই। অনেকদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনের পরিধি বেড়েছে, আন্দোলনের বিস্তৃতি বেড়েছে। ডক্টর অভিজিৎ চৌধুরী সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন, একেবারে সিনিয়র চিকিৎসকরা, এন্টায়ার ফ্রেটার্নিটি কিন্তু পাশে রয়েছে জুনিয়র ডাক্তারদের, আন্দোলনকারীদের। তিনি একটা কথা খুব উল্লেখযোগ্যভাবে বললেন যে বাঁহাতে একটা চিঠি ছুঁড়ে দিলেই কিন্তু হবে না, সামনে আসতে হবে, স্বীকার করতে হবে আমরা ভুল করেছি, আমাদের ভুল সংশোধন করতে হবে। সেই চেহারা কোথায় সরকারের, কোথায় প্রশাসনের? দেখো কুসুমিতা, কারো বা থাকে দাবি, কারো বা থাকে দায়, এই দুই নিয়েই সংসার। দায় হচ্ছে সরকারের, দাবি হচ্ছে সবার, শুধু ছেলেদের না, প্রত্যেকের দাবি। নিঃসন্দেহে এটা যোগাযোগে রবীন্দ্রনাথ বলেছিল। কিন্তু আর একটা কথা, মূল হচ্ছে কি, যে জিনিসটা আমাদের কাছে সমস্যা, যে এই জিনিসটা যিনি অভিজিৎবাবু বললেন যে কোঅপারেশন অন্তত কর্তৃপক্ষ থেকে আসতে হবে। নিশ্চয়ই আমিও আশা করছি কর্তৃপক্ষের থেকে সুস্থভাবে আরও সুন্দরভাবে কোঅপারেশনটা আসি। একটা কথা বলে, দি অনলি থিং দ্যাট উইল রিডিম ম্যানকাইন্ড ইজ কোঅপারেশন, বার্ট্রান্ড রাসেল বলেছিল। একমাত্র জিনিস যা মানবতাকে ফিরিয়ে আনবে তা হলো সহযোগিতা। সহযোগিতাকে আন্তরিক হতে পারবে, এটা অভিজিৎবাবুর সঙ্গে একই একমত। সরকার দেখছে, সরকার একটা প্রস্তাব দিয়েছিল, এরা বলেছে সেটা মানে সফটনেস নয়, হতেই পারে, কিন্তু সেইকে শুধরে সরকার সেই প্রস্তাবটা নিশ্চয়ই করবে, এটা আমরা আশা করছি, অপেক্ষা করছি অবশ্যই এই প্রস্তাবটা আসুক এবং এই সমস্যাগুলোর যেগুলো ওরা দাবি করছে এই সমাধানটা হোক। বেশ, চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল কি দাবি করলেন? আন্দোলনরত চিকিৎসকরা যখন তারা পথেই রয়েছেন সেই সময় স্বাস্থ্য সচিব, মানে যার পদত্যাগের দাবিতেও কিন্তু সরব হয়েছেন এই আন্দোলনকারীরা, তার ইমেল থেকেই মেল এসেছিল বৈঠক করার জন্য, যাকে অপমানজনক বলছেন জুনিয়র চিকিৎসকরা। কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন একবার। 9:10 ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6:10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। তখন অনারেবল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় বলেছিলেন যে 5টার মধ্যে কর্মবিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল। 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়া ও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয়, অন্যভাবেও নয়। কর্মবিরতি প্রত্যাহারের প্রস্তাব বারবার দিচ্ছে সরকার, কিন্তু তাতে কতটা সদিচ্ছা রয়েছে, কতটা সদর্থক বার্তা সরকার আদৌ দিতে চাইছে, এই নিয়ে যথেষ্ট প্রশ্ন কিন্তু এই আন্দোলনকারীদের রয়েছে। আমি সর্বরী মুখোপাধ্যায়ের কাছে এই জায়গায় আসবো। সর্বরীদি, চিকিৎসকরা কিন্তু স্পষ্ট বলছেন যে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, কর্মবিরতি প্রত্যাহার করে তারা কিন্তু আবারও মূল স্রোতে ফিরে আসবেন, তারা কাজে যোগ দেবেন। তারা একবারও কিন্তু বলছেন না যে তারা বসে থাকতে চান বা এটাই তারা চাইছেন। দাবিটা মেটাতে হবে। দাবি মেটানোর জন্য যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে বা যে উপায় প্রস্তাবটা আসছে, সেটা কি সত্যিই খুব সম্মানজনক বা মেনে নেওয়ার মতো? একদমই নয়। যার বিরুদ্ধে আমার আন্দোলন তিনি মেল করছেন, এটা তো অপমান করাই বটে। 1, 2, ডক্টর নাইয়া, একজন আন্দোলনকারী ডাক্তারবাবু, খুব সুন্দর একটা কথা বলেছেন, বোধহয় আপনাদের এখানেই বলেছেন, যে ভয়টা যেমন ছোঁয়াচে, সাহসটাও ছোঁয়াচে। তাই আর আটকাতে পারা যাবে না। কিন্তু কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো উৎসবটাকে একটা জবনিকার মতন দেখেছেন, সুদৃঢ় জবনিকা, যেটা উনি ফেলে দিয়েছেন। মানে মানুষ বিপদে গেছিল, এখন তোমরা ফিরে এসো, খাঁচায় ফিরে এসো। কীরকম, সন্ধ্যে 7টা বেজে গেছে, পড়তে বসো, এরম টাইপের উনি বলেছেন। কিন্তু মানুষের তো চোখ খুলে গেছে। মানুষ তো জানে যে এই যে আন্দোলনটা শুরু হলো, সন্দীপ ঘোষ,
2017 সালে হংকংয়ে যৌন হেনস্থায় জেল খাটা একটি লোক, তিনি অধ্যক্ষ কোথায়, আরজিকর হাসপাতাল, এবং কি কি তার জন্য কি কি ইয়ে রয়েছে, ছাত্রদের থেকে টাকা তুলতেন, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, প্রথম বর্ষের ছাত্রদের ফেল করাতেন, পাশ করানোর জন্য 8 থেকে 10 লাখ টাকা নিতেন, বিভিন্ন টেন্ডার থেকে 20% টাকা সন্দীপ ঘোষ খেতেন, এবং তার জন্যে আর কোথায় কালীঘাটে কিংবা হরিশ মুখার্জিতে কি দিতেন আমরা জানি না, যারা সেগুলো শুনতো না, তার অনুগত ছিল না, তাদের জীবন হেল করে দিতেন। কৃতি ছাত্রদের ভুয়ো জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছেন, বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে একদম সুন্দর সেটিং করে, কিন্তু তারপরও তো সর্বরিদি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে সেমিনার রুমের পাশের ঘরটা ভাঙায় কিন্তু কোনো রকমের অন্য ইন্টেনশন ছিল না। সন্দীপ ঘোষ যিনি বৈঠক করেছিলেন, যিনি সই করেছিলেন, যার অনুমতিক্রমে একেবারে পরের দিনই ঘরটা ভাঙা হলো, তার হয়ে সওয়াল কিন্তু করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। আমি আসছি, আমি এই জায়গায় একবার সুব্রতদার কাছে আসি। সুব্রতদা, লালবাজারের বাইরে 22 ঘন্টা বসেছিলেন চিকিৎসকরা, কোথাও সেটা থেকেও শিক্ষা নিচ্ছে না এখনো পর্যন্ত এ রাজ্যের সরকার? 22 ঘন্টা পর যখন তারা যার পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তার হাতে সসম্মানে একটি প্রতীকী শিরদাঁড়া এবং সেই পদত্যাগপত্র তুলে দিলেন, যথেষ্ট অপমান কি তাতে হয়নি? এখনো চলছে। কলকাতা পুলিশ কমিশনারের যদি মান সম্মান বলে কোনো বিষয়বস্তু থাকতো, ডাক্তাররা যেদিন ওনার সাথে দেখা করে ওনাকে ওনার পদত্যাগ তো এটা হয় না, বহুবারই পদত্যাগ করতে চেয়েছেন, এটা তো পদত্যাগ হয় না, এটা হয় অপসারণ। ওনাকে অপসারণ করার দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। তো ওনার সেদিন উচিত ছিল ওইরকমভাবে অপমানিত হওয়ার পর, উনি তো অপমানিত হয়েছেন আমাদের সাধারণ চোখে, ওনার পদত্যাগ করা। উনি করতে পারবেন না, কারণ এখানে একটা বড় র্যাকেট আছে। এখানে শুধু একটা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, সেই কারণে কোটি কোটি লোক রাস্তায় নেমে গেছে, এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে একটা অনেক দিন ধরে জমা যন্ত্রণা, সেই জমা যন্ত্রণার একটা আউটবাস্ট যা দেখা যাচ্ছে এখন পশ্চিমবাংলায়। দেখুন, ওই যারা ডাক্তাররা আন্দোলন করছে, ওরা আমাদের অনেক কিছু শেখাচ্ছে, আন্দোলন কিরকম করে করতে হয় শেখাচ্ছে, আমরা শিখছি। এমন কি শেখাচ্ছে, একরোখা মনোভাব। বাড়িতে নিকটজনের মা মারা গেছে, দাহ করে ফিরে এসছে আন্দোলন। আমি কারোর নাম করছি না, আমি নাম জানি, আমি নাম বলতে পারি। ডাক্তাররা শেখাচ্ছে গোটা সমাজকে এই কদর্য শাসক তাদের অপসারণ ছাড়া এই আন্দোলন শেষ হতে পারে বলে আমি মনে করি না। কারণ এটা একটা দাবির ব্যাপার না, গোটা ব্যবস্থাটা ঘুমে ধরে গেছে। গোটা ব্যবস্থা, এই সিস্টেমকে বদলাতে হবে, সেই লড়াই লড়ছে ওরা। আমি সলিলদার কাছে এই জায়গায় আসবো। সলিলদা, একেবারে সিস্টেমটা পচে গলে গিয়েছে, একেবারে স্বাস্থ্য ভবনটার আমূল পরিবর্তন চাইছেন এরা। প্রতীকীভাবে ঝ্যাঁটা হাতে নিয়ে আমরা চিকিৎসকদের দেখলাম তারা হাঁটছেন, তারপরও এখনো এতটা সময় কেটে গেল, আরেকটা লালবাজারের অপেক্ষা করছেন এরা। দেখো, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, স্বাস্থ্য ভবন, এটা পচা গলা একটা নরকে পরিণত হয়েছে। আমি বলেছিলাম যে একটা বাস্তু ঘুঘুর বাসা হয়েছে ওখানে। এখানে হাইলি পলিটিসাইজড হয়েছে। আসল ভালো ভালো ছাত্রদের পড়াশুনো করতে দেবে না, বিনা পরীক্ষায় পাশ করাতে হবে, করাবে, এরাই করাবে, এবং অন্যায়ভাবে টোকাটুকি করাবে, এবং যারা যারা তাতে পার্টিসিপেট করবে না তাদের অপারেশন, থ্রেট, কালচার সব জারি রয়েছে। আমার যেটা মনে হয়, দেখো এখন যেন সারা পশ্চিমবাংলাতে সরকারি বেসরকারি হাসপাতাল 3000 রয়েছে। তার মধ্যে আমি তোমাকে বলবো যে ইন্টার্ন বা এই হাউস স্টাফশিপ, পিজিটি কেবল জেনারেলি এরা মেডিকেল কলেজেই আছে, শহর কেন্দ্রিক, এবং জেলাতে একটা করে আছে। তাতে করে কিন্তু ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচও এখনো বেরোয়নি। সুতরাং সেটা ছাড়াও আমি বলছি প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আরম্ভ করে, সুতরাং এদের এই আন্দোলনটাকে এবং সলিলদা কোথাও, হ্যাঁ আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা কাজ করছেন না, ফলে হেলথ সিস্টেম ভেঙে পড়ছে বলে একটা পরিসংখ্যান যেটা কপিল সিব্বল একেবারে সুপ্রিম কোর্টে তুলে ধরছেন। প্রথম কথা, 93,000 চিকিৎসকের মধ্যে মাত্র 7,500 যারা ইতিমধ্যেই পথে বসেছেন, আন্দোলন করছেন। তাহলে কি কোথাও সরকার মেনে নিচ্ছে যে এরাই কার্যত ব্যাকবোন? আর যদি এদের উপরে এত নির্ভরশীলতা থাকে তাহলে এই অচলাবস্থা কাটাতে হবে, তো তার জন্য তো এগিয়ে আসতে হবে। কোথায় সেই এগিয়ে আসা? 0.52%
0.52% আন্দোলনকারী আউট অফ দ্য ডক্টরস অফ থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুতরাং এদের যে আন্দোলনটাকে মেরে ফেলার জন্য একেবারে ওনার মা ঠিক বলেছে, তিলোত্তমার মা ঠিক বলেছে, আমার মেয়েটাকে গলা টিপে মারলো, এবার আন্দোলনকে মারার চেষ্টা করছে। একদম আমি একটা ছোট বিরতি নেব, অবশ্যই বিরতির পর আপনাদের দেখাবো একাধিক অসংলগ্ন জিনিস কিন্তু সামনে এসেছে, যার মধ্যে অবশ্যই চালান যেমন খুঁজে পাননি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল, তার পাশাপাশি ময়নাতদন্তের আগের দুটো নথি কিন্তু সামনে এসেছে। ফরেনসিক বিশেষজ্ঞ তিনি কিন্তু নোট পাঠিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন 4টের পরে ময়নাতদন্ত করার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন।